আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশে বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে জানিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশে স্বমহিমায় বাহিনীকে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিকূল পরিবেশে সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন শান্তিরক্ষী বাহিনী। বলেন, স্বাধীন আত্মনির্ভরশীল জাতি হিসেবে মানবতার পক্ষে এবং আগ্রাসন ও সংঘাতের বিপক্ষে কাজ করে বাংলাদেশ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারকে সম্মাননা প্রদান করেন সরকার প্রধান। বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলার সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন সহ 12 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। যদিও এ মামলার সব আসামি পলাতক। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ার 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হবে। এছাড়া আজ আরও 2টি মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, জ্বালানি অস্থিরতা, সর্বোপরি উচ্চ মূল্যস্ফীতির কঠিন বাস্তবতার সামনে রেখে আগামীকাল নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার করতে বড় বাজেট করতে চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে 6,29,000 কোটি। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%। মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে কৃষি, স্বাস্থ্য, বিনিয়োগকে প্রাধান্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় টেকসই উন্নয়নের দিক নির্দেশনা থাকবে বলে আশা সরকারের। দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চান অর্থমন্ত্রী। উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাতে বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে বড় বাজেট করতে চান তিনি। বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা, যা চলতি সংশোধিত বাজেটের তুলনায় 1.5 লাখ কোটি টাকা বেশি। তাই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও বেশি ধরা হয়েছে। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত আয় ধরা হয়েছে 25,000 কোটি টাকা, আর কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে 1,08,000 কোটি টাকা। বৈদেশিক ঋণ 1,11,000 কোটি টাকা এবং অনুদান হিসেবে ধরা হয়েছে 5,000 কোটি টাকা। এবার নিয়মিত করের চেয়ে কিছুটা বাড়িয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করা হতে পারে। কিডনি ডায়ালিসিসের যন্ত্রপাতি আমদানিতে 7.5% অগ্রিম কর প্রত্যাহারের চিন্তা করছে সরকার। আয় বৈষম্য কমাতে বিদ্যমান সারচার্জ পদ্ধতি বাতিল করে সম্পদ কর চালু হতে পারে। এতে প্রথম 4 কোটি টাকা পর্যন্ত সম্পদের কর মুক্ত রাখা হবে। পরবর্তী 2 কোটি টাকার উপর 0.25% হারে করের সুপারিশ আসতে পারে। সংকট মোকাবেলায় বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা, সারের জন্য 27,000 কোটি এবং গ্যাসে ভর্তুকি দেওয়া হচ্ছে 6,500 কোটি টাকা।
স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস, টিসিবি এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালু থাকবে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি 7.5%। অর্থমন্ত্রী সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্যে বলেছেন, আসছে বাজেটে তিনি সমাজের সর্বস্তরের মানুষের জন্য বরাদ্দ রাখতে চান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার জন্য নানা সহায়তার কথা বলছেন তিনি। পাশাপাশি অর্থনীতির যে মূল চালিকা শক্তি বেসরকারি খাতকেও নানা নীতি সহায়তার কথা বলছেন তিনি। উদ্দেশ্য চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। তৌহিদুর রহমান, RTV, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। 2026-27 অর্থবছরের বাজেটে অধিকাংশ নিত্যপণ্যের দাম বাড়তে পারে প্যাকেটজাত পণ্য, প্রসাধনী ও আমদানি সামগ্রীর দামও। সিগারেট জাতীয় পণ্যের দামও বাড়ছে, তবে দাম কমতে পারে জীবন রক্ষাকারী ওষুধ ও স্বাস্থ্যসেবার, আধুনিক কৃষি সরঞ্জাম সহ দাম, শিক্ষা উপকরণ ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির দামও কমতে পারে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 9,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিচ্ছে সরকার। কঠিন এই কাজটি করতে গিয়ে এবার অনেক নিত্যপণ্যের উপর কর ও শুল্ক বাড়াচ্ছে সরকার। তাই তো নিত্যপণ্যের উপর উৎসে করের হার 0.50% থেকে আবারও 1% করা হচ্ছে। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। দাম বাড়তে পারে ধান, চাল, গম ও আটা, ময়দা, কাঁচা বাজার, মশলা, আলু, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য মশলা জাতীয় পণ্যের দাম বাড়তে পারে মিষ্টি জাতীয় পণ্য, সয়াবিন তেল, পাম অয়েল, চিনি এবং লবণের। প্রসাধনী সামগ্রী ও আমদানি নির্ভর বিলাসবহুল পণ্য, বিদেশি প্রসাধনী পণ্য, সিগারেট, তামাকজাত পণ্য খুচরা পর্যায়ে দামও বাড়তে পারে। এদিকে খুচরা দোকানদার বা রিটেলারদের উপর 0.20% উৎসে কর বসানো হচ্ছে। এতে সাবান, শ্যাম্পু, বিস্কিট সহ মুদি দোকানের প্যাকেটজাত পণ্যের দাম বাড়তে পারে। তবে মানুষের রোগবালাই কমাতে ওষুধ ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে চায় সরকার। এর মধ্যে ইনসুলিন, ক্যান্সার, কিডনি সহ জটিল রোগের সেবায় আমদানি পণ্যে নীতি সহায়তা দিচ্ছে সরকার। পাশাপাশি আধুনিক কৃষি সরঞ্জাম ও শিক্ষা উপকরণের দামও কমাতে চান অর্থমন্ত্রী। আর ইলেকট্রিক গাড়ির দাম কমিয়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ উপহার দিতে চান অর্থমন্ত্রী। এজন্য রাজধানী থেকে পুরনো গাড়ি সরিয়ে ফেলার কথা বলছে সরকার। পাশাপাশি লিথিয়াম ব্যাটারি উৎপাদনের খরচও কমাতে চায় সরকার। এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার হতে পারে। স্থানীয় স্যানিটারি ন্যাপকিন, লিপস্টিক, আইসক্রিম এবং বল পয়েন্ট বা লেখার উপকরণের খরচও কমতে পারে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল 9:15টার দিকে ময়মনসিংহ নগরীর 3 কোনা পুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস নগরীর 3 কোনা পুকুর পাড় এলাকায় পৌঁছলে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পাওয়ার কার উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি। কক্সবাজারের মাতামুহুরী উপজেলার একটি বাড়িতে ডাকাতির সময় গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একই উপজেলার তোফাজ্জল, কেফায়েত, রেজাউল করিম, মেহেদি হাসান, তানজিদ ও তারেক। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে 8 থেকে 10 জন অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা নগদ 50,000 টাকা সহ স্বর্ণালংকার লুট করে। এক পর্যায়ে গৃহবধূ ও কিশোরী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা এলাকা ঘিরে ফেলে অভিযান চালিয়ে 6 জনকে আটক করে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, ঘটনার পরপরই 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চট্টগ্রামের পটিয়ায় বোরকা পরা দুর্বৃত্তের ছুরিকাঘাতে পঙ্কজ শীল নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় তিলক শীল নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার চক্রশালা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পঙ্কজ একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, রাতে বোরকা পরিহিত একজন সহ ৩ জনকে রাস্তার পাশে সন্দেহজনক অবস্থায় দেখে পঙ্কজ ও তিলক পরিচয় জানতে চায়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুজন আহত হয়। হাসপাতালে নেওয়া হলে পঙ্কজ মারা যান। এই ঘটনার পরে স্থানীয়রা ধাওয়া করে আবিদুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। জামালপুরে মেলান্দে গোসল করতে গিয়ে পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ওই 2 শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় নাফি ও রিফাত। অনেক খোঁজাখুঁজির পর মধ্যরাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায় জেলে বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হয়েছে তামিম নামে এক শিশু। তবে হাতিয়ার ডুবুরি দল না থাকায় পানির নিচে উদ্ধার অভিযান চালাতে পারেনি ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।